প্রথমের 1.1 দেখো বলছে মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়ের ফলে, তোমরা উত্তর কি লিখেছি ছাত্রীটা? নদীর। 2 জ্ঞান ব্যাংক, অপশানে কী হবে? মকনচড়া। 3 নম্বর জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 4 সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? দেখো 1013.2, এখানে 5টা দেওয়া নেই, 2 মিলিবার, ঠিক আছে, মিলিবার করতে হবে। তারপরে তুমি করবে 5এরটা, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কী বলে? হিমশৈল বলে। তারপরে দেখো 6 দিয়েছে, কী দিয়েছে দেখো? বায়ুর যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপায় তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার তোমার দেওয়া আছে কোন অপশানে? হাইগ্রোমিটার দিয়ে গয়েতে। মরু অঞ্চলে শুষ্ক নদী খাতগুলো করলে ওয়াদি, দেখো ওয়াদি, 7এরটা হচ্ছে তোমার করবে ওয়াদি। 8 বলছে 8এরটা দিয়েছে ভারতের বৃহৎ নবীনতম রাজ্যটি হলো, ভারতের নবীনতম রাজ্যের নাম দেখো তেলেঙ্গানা। নবীনতম রাজ্যের নাম কি দিয়েছে? তেলেঙ্গানা। তারপরে 9 হলো একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, তোমার কী করবো? আর্সেনিক। দেখো কী করেছে? আর্সেনিক করেছে, আর্সেনিক, ঠিক আছে। তারপরে চলো আর্সেনিক হলো। এবারে তোমার দিয়েছে জোয়ার। ভারতের রুর কাকে বলে? ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে, দেখো দুর্গাপুর করেছে। তারপরে তোমার হলো 9। 11 জোয়ার বাজরা রাখিকে একত্রে কী বলে? মিলেট শস্য বলে, দেখো করেছে মিলেট শস্য। তারপরে তোমরা করবে 12 দিয়েছে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে, দেখো পড়েছে বেঙ্গালুরু। 13টা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় মরুভূমি, মালভূমি, উপকূল, পার্বত্য অঞ্চলে, করেছে উপকূল অঞ্চলে। এবং 14টাকে অপশানে কী দিয়েছে দেখো? রেল ইঞ্জিন তৈরির কারখানা বারাণসী, চেন্নাই, বিশাখাপত্তনম, দিল্লি। তোমরা করতে হবে কোনটা? বারাণসীতে, করেছে বারাণসী। এখানে এমসিকিউ প্রথমে 14টা বিকল্পে 14 নম্বরই পেয়েছে। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ফার্স্ট থেকে দিয়েছে পাখির পায়ের মতো বদ্বীপ হচ্ছে নীল নদে। প্রথমেটাই দেখো মিথ্যা করেছে, ঠিক আছে, এখানে মিথ্যা লিখতে হবে বলে। দেখো 2 নম্বরে কী আছে? মরু অঞ্চলের বায়ুর কার্যই প্রাধান্য, সত্য করেছে, ঠিক আছে। আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, এটা মিথ্যা করেছে, এটা কিন্তু সত্য হবে। কান্ডালা একটি করমুক্ত বন্দর, কান্ডালা একটি সত্য করেছে, ঠিক আছে। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে, মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে, তাহলে 5এরটা মিথ্যা করেছে, ঠিক আছে। রাজস্থানে চলমান বালিয়াড়িকে কী বলে? ধিয়ান বলা হয়, এটা সত্য। এখানে সত্য মিথ্যায় কত পেয়েছে? একটা যেটা ভুল করেছে 5 পেয়েছে, 1 নম্বর কাটা গেছে। বলছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম NH লেখা আছে, তোমাকে কত লিখতে হবে? ছাত্রীরা লিখেছে NH 49, কিন্তু হবে কত? NH 44, প্রথমেরটাই ভুল, তাহলে 44 হবে। তারপরে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার, ঠিক করেছে। বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা যন্ত্রের নাম লিখেছে ব্যারোমিটার, না হবে কোনটা? অ্যানিমোমিটার। তারপরে তোমার পূর্ব ভারতের প্রধান বন্দর করছে মুম্বাই হবে না, পূর্ব ভারতের প্রধান বন্দর করতে হবে তোমাদের কলকাতা। তারপরে তোমার জলপ্রপাত গঠিত হয় নদীর ড্যাশ গতিতে, তোমার করেছে উচ্চ গতিতে, এটা তোমার কী করেছে? ঠিক করেছে, মানে উচ্চ গতি হবে, ঠিক না? এটা ঠিকই আছে। 6টা দিয়েছে, বলছে ড্যাশকে ভারতের কমলা লেবুর শহর বলে, উত্তর করেছে নাগপুরকে, ঠিক করেছে। এবার বাম দিকের সাথে ডান দিকের যে স্তম্ভ মেলাও, বাম দিকের ডান দিকে কাবরেখা, মৌসুমী বায়ু, বিজ্ঞান নগরী, ITCDA, দুর্গাপুর, কটক, আর এদিকে লেখে বেঙ্গালুরু, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, হিমবাহ, ধান গবেষণা ক্ষেত্র, সামরিক বায়ু, ভারতের রূপ, ঠিক আছে। বাম দিকের সাথে ডান দিকে দেখো কাবরেখা, হিমবাহ, মৌসুমী বায়ু, সাময়িক বায়ু, বিজ্ঞান নগরী, বেঙ্গালুরু, ITCDA, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, দুর্গাপুরকে বলা হয় ভারতের রূপ, কটককে বলা হয়, কটক হচ্ছে ভারতের ধান গবেষণা কেন্দ্র। এবারে বলছে একটি মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য কত বলছে? মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার 12 ঘন্টা 26 মিনিট, ঠিক করেছে। 2 দেখো বলে যে তোমার সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমার সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। তারপরে তোমার আসো 3 নম্বর দিয়েছে বাজাদা কি? 2.4 বাজাদা বলছে স্পেনীয় শব্দ বাহাদা, অর্থ ঢাল। মরুভূমিতে পেডিমেন্টের পাদদেশে জলাধারগুলি পলি ও মাটি সঞ্চয় করে পলল শঙ্কুগুলো মিলিতভাবে যে মৃদু ভূমিরূপ গঠন করে তাকে বলা হচ্ছে তোমার বাজাদা, ঠিকই লিখেছে।
তারপরে তোমার এখানে রয়েছে স্বাভাবিক বাঁধ। কি স্বাভাবিক বাঁধটা ভুল করেছে, ওটা বহুমুখী নদী পরিকল্পনা করে রয়েছে ছাত্রীরা, ওটা ভুল করেছে। স্বাভাবিক বাঁধ প্লাবন ভূমির উপরিভাগে সম্মুখভাগে যে উঁচু প্রাকৃতিক উপায়ে সৃষ্ট উঁচু যে বাঁধ তাকে এক কথা বলা হবে স্বাভাবিক বাঁধ। তারপরে তোমার এখানে আসো স্বাভাবিক বাঁধের পরে দিয়েছে GIS এর পুরো নাম কি? GIS এর পুরো নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তারপরে তোমার দিয়েছে ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? তোমাদের লিখতে হবে ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত কোথায়? দেরাদুনে। এবার 2 নম্বরের আছে 6টা, 2 নম্বরের 6টা প্রথমে দিয়ে পর্যায়ন কাকে বলে? পর্যায়ন কাকে বলে? ফার্স্টের কোশ্চেনটা দেখো, পর্যায়ন। তাহলে পর্যায়ন লিখেছে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের উচ্চতা পরিবর্তন ঘটে ও বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের মধ্যে ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠিত করে, যাকে পর্যায়ন বলে। ঠিক লিখেছে। তারপরে তার সাথে 2 নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন? মরাকোটাল কাকে বলে? ও শান্তমণ্ডলটা লিখেছে, দেখো একবার শান্তমণ্ডলটা। বায়ুমণ্ডলের ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলে কারণ এই স্তরে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ হয় না বলে কে শান্তমণ্ডল বলে। ঠিক আছে 2 নম্বর। তারপরে কি দিয়েছে 3-এরটা, চলো 3 বহুমুখী নদী দুটো উদ্দেশ্য আর মহানগর কাকে বলে? দুটোর মধ্যে একটা। ও বহুমুখী নদী পরিকল্পনাটা লিখেছে যে নদী পরিকল্পনা দ্বারা উঁচু পার্বত্য অঞ্চলে নদীতে বাঁধ দিয়ে, ওই যে উঁচু পার্বত্য অঞ্চলে বাঁধ দিয়ে নদী উপত্যকার বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ, জলসেচ, নদী উপত্যকার বার্ষিক কল্যাণ সাধিত হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। এবার যেহেতু দুটো উদ্দেশ্য বলেছে, এবার উদ্দেশ্যগুলো লিখেছে, দেখো উদ্দেশ্য কি লিখেছে? বহুমুখী দুটো উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ, বন্যার হাত থেকে কোনো অঞ্চলকে বাঁচানো, হ্যাঁ, বা বন্যা নিয়ন্ত্রণ করা, বন্যার অতিরিক্ত জলকে জলাধারে সঞ্চয় করে রাখা। একটা জলসেচ, জলাধারে সঞ্চিত জলের দ্বারা খালের সাহায্যে জলসেচ করা থাকে। এটা হচ্ছে তোমার বন্যা বহুমুখী নদী পরিকল্পনা দুটো উদ্দেশ্য দিয়েছে। তারপরে কি দিয়েছে তোমার এখানে আরেকটা বহুমুখী হলো, এবার দিয়েছে মহানগর। রিমোট সেন্সিং বা সমপ্রায় ভূমি কাকে বলে? ও রিমোট সেন্সিংটা লিখেছে। রিমোট সেন্সিং কী লিখেছে? ভূপৃষ্ঠের কোনো লক্ষ্যবস্তুকে স্পর্শ না করে, হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠের উপরিভাগটা যোগ করেছি আমি এখানে, উপরিভাগ থেকে যে বৈজ্ঞানিক উপায়ে বস্তুটির চিত্র ও তথ্য সংগ্রহ করা হয় তাকে বলা হয় রিমোট সেন্সিং। তারপরে তোমার দেওয়া আছে দেখো রিমোট সেন্সিংয়ের পরে এখানে যে তাল হয়ে গেল 6 দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বা খারিফ শস্য, দুটোর মধ্যে একটা। ও খারিফ শস্যটা লিখেছে। খারিফ শস্য কী লিখেছে? যে শস্য বর্ষাকালে জুন জুলাই মাসে রোপণ করা হয় এবং মৌসুমি আগমনে বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভিত্তিতে চাষ করা এবং শীতকালে নভেম্বর ডিসেম্বর মাসে কাটা তাকে বলে খারিফ শস্য। যেমন বোরো ধান, ফুলকপি, হ্যাঁ, এগুলো গাজর, হ্যাঁ, এগুলো তোমার উদাহরণগুলো হলো না, এগুলো সব হচ্ছে তোমার রবি শস্যের মধ্যে ঢুকে গেল। এগুলো তোমার হচ্ছে শীতকালে কাটা হচ্ছে, এগুলো তোমার রবি শস্যের মধ্যে ঢুকে গেল। এটা আমন ধান করলে ঠিক হচ্ছে, আমন ধান উদাহরণটা ঠিক আছে, কিন্তু এটা ভুল করেছে। এবারে তারপরে দেখো 3 নম্বরেগুলো দিয়েছে। 3 নম্বরে কী কী দিয়েছে দেখো। 3 নম্বরেগুলো তোমার দিয়েছে এখানে বায়ুচাপের তারতম্যের কারণ বা রসেমাতানো ডামলিনের মধ্যে পার্থক্য। ও রসেমাতানো ডামলিনের মধ্যে পার্থক্য লিখেছে দেখো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে উঁচু ঢিবির মতো শিলাস্তূপকে রসেমাতানো বলে, আর হিমবাহ জলধারার মিলিত কার্যের সঞ্চয় কার্যের ফলে যে উঁচু ঢিবির মতো ভূমিরূপ হয় তাকে ডামলিন বলে। ঠিক আছে। এটি উচ্চ পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়, এটি পর্বতের পাদদেশে বহির্বিধৌত অঞ্চলে সৃষ্টি হয়। রসেমতানে এককভাবে অবস্থান করে, অসংখ্য ডামলিন একত্রে অবস্থান করে। রসেমতানে ঢিবির আকৃতি হয়, ডামলিন উল্টানো নৌকা বা চামচের মতো আকৃতি বিশিষ্ট হয়। তারপরে প্রশ্ন দিয়েছে তোমার কী দিয়েছে, দুটোর মধ্যে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য, গিরিখাত বা ক্যানিয়নের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য তোমাকে লিখতে হবে। চলো কী লিখেছে দেখো। লিখেছে তোমার এখানে দেখো গিরিখাত আর ক্যানিয়নের পার্থক্য লিখে যায়। তাহলে বৃষ্টিপাতযুক্ত মানে বৃষ্টিবহুল অঞ্চলে পার্বত্য অঞ্চলে গিরিখাত দেখা যায়, আর মরু বা মরুপ্রায় শুষ্ক অঞ্চলে তোমার পার্বত্য অঞ্চলে ক্যানিয়ন দেখা যায়। ঠিক আছে। আর এটি সংকীর্ণ গভীর হয়, এটি অতি সংকীর্ণ অত্যন্ত গভীর হয়।
তারপর এটি ভি আকৃতি বা আই আকৃতি, ভি আকৃতি হয়, আর এটি হচ্ছে আই আকৃতির হয়। ঠিক আছে, এখানে তোমার আর একটা এক্সট্রা যোগগুলো নিম্নক্ষয়ের সাথে পার্শ্বক্ষয় গিরিখালে লক্ষ্য করা যায়, কিন্তু ক্যানিয়নে শুধু নিম্নক্ষয়ের প্রাধান্যই হচ্ছে সব থেকে তোমার বেশি। এটা লিখে দিলে ভালো হতো। তারপরে তোমার এখানে কি দিয়েছে, তোমার হয়ে গেল, আর এটা কত 3.5 তাল লিখেছে। তাল, তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ বা জলাভূমি। কুমায়ুন হিমালয়ের হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট অবনত ভূমিগুলিতে বরফ গলার জল জমে যে হ্রদের সৃষ্টি করে তাকে এক কথা বলা হয়, যেমন তাল, নৈনিতাল, সাততাল, ভীমতাল, একটা এক্সাম্পল দিলে হয়ে যাবে। 4.3 যে শহরের গড়ে ওঠার সমস্যাগুলো কী কী, তাহলে বর্তমানে ভারতে শহরে বসবাসকারী জনসংখ্যার পরিমাণ বিপুল, ফলে শহরে জল, বিদ্যুৎ, বাসস্থান প্রভৃতি সমস্যা প্রকট হচ্ছে। অতিরিক্ত নগরায়নের সমস্যাগুলি হলো অতিরিক্ত নগরায়নের সমস্যা। ফার্স্ট সমস্যা যে বাসস্থানের সমস্যা। শহরে অতিরিক্ত জনসংখ্যা, বাসস্থানের সমস্যা প্রকট হয়েছে, ফলে অসংখ্য মানুষ রেল লাইনের ধারে, রাস্তার ধারে কিংবা বসতিতে বা ঝুড়িতে বসবাস করছে, এটা একটা সমস্যা। 2, স্বাস্থ্য সমস্যা। নানান বর্জ্য, কলকারখানার ধোঁয়া, নোংরা জল প্রভৃতি মানুষের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে, ফলে শহরের বসতি নোংরা ড্রেনের জন্যে সেখানকার পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে। তারপরে পরিবহন সমস্যা। শহরের যানবাহনের পরিমাণ বেশি, কিন্তু অতিরিক্ত জনবসতির জন্য রাস্তা সংকীর্ণ, আবার ফুটপাত দখল হয়, যানজট একটা প্রধান সমস্যা হিসাবে দাঁড়িয়েছে। তারপরে রেলপথের গুরুত্ব কী, রেলপথের, তাই দৈনন্দিন জীবনে রেলপথের গুরুত্ব অপরিসীম বা অনস্বীকার্য। এবার যাত্রী পরিবহনে দেখো ফার্স্ট পয়েন্ট লিখেছে, রেলের অসংখ্য কোচের বিপুল সংখ্যক মানুষ স্বল্প খরচে নিত্যযাত্রী হিসেবে একস্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে। মধ্যবিত্ত থেকে দরিদ্র সকল শ্রেণীর মানুষেরা বিনা দ্বিধায় রেলে যাতায়াত করতে পারে। ভারী দ্রব্য পরিবহন, তারপরে দেখো ভারী ও বৃহৎ দ্রব্য রেলের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই পরিবহন করা যায়, এর জন্য খরচও খুব স্বল্প। তারপর কৃষির উন্নতি, কৃষির প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, উৎপন্ন ফসল রপ্তানি রেলের বিকল্প নেই। এটা হচ্ছে তোমার রেলের গুরুত্বটা গেল। 5 নম্বরে যে 4টে করতে হবে, দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে কী লিখেছে, বায়ুর ক্ষয়কার্যের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য পাওয়া যায় মরু অঞ্চলে। মরু অঞ্চলে বায়ুর প্রধানত 3টি প্রক্রিয়া ক্ষয় করে, অবঘর্ষ, অপসারণ আর ঘর্ষণ। এবার প্রথমে যে ভূমিরূপীকে গৌড় লিখেছে, দেখো মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষের ফলে সৃষ্ট বেঙের ছাতার মতো প্রশস্ত উপরিভাগ ও সরু নিম্নাংশযুক্ত শিলাস্তূপকে গৌড় বলা। ঠিক আছে, এটা গেল সংজ্ঞা। এবার উৎপত্তি, তাহলে ভূপৃষ্ঠ থেকে সাধারণত 1 মিটারের মধ্যে বায়ুতে অধিক পরিমাণে বালুকণা, তাই বায়ু প্রবাহ পথে থাকা বড় বড় শিলাখণ্ড উপরের অংশের তুলনায় নিচের অংশ বেশি ক্ষয়প্রাপ্ত হলেও গৌড় সৃষ্টি হয়। উদাহরণ সাহারা মরুভূমিতে গৌড় আকৃতি অনেকটা সাহারা মরুভূমিতে লক্ষ্য করা যায়, আর এখানে ছবি দিয়েছে। তারপর 2 নম্বর যে ভূমিরূপ, 2 নম্বর ভূমিরূপ দিকে ইয়ারদাং, দেখো ইয়ারদাং শুষ্ক মরু অঞ্চলে বায়ু দ্বারা ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে দীর্ঘ প্রাচীর ও খাঁজ বিশিষ্ট যে ভূমিরূপ, তার নাম হচ্ছে ইয়ারদাং। উৎপত্তি, মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথে কঠিন ও কোমল শিলাস্তর আড়াআড়িভাবে ক্ষয়ে যায়। এর ফলে কঠিন শিলাস্তর পরস্পর বিচ্ছিন্ন হয়ে বিচিত্র আকৃতির শৈলশিলাবন বা মোরগের ঝুঁটির মতো দেখতে তখন থেকে ইয়ারদাং বলে। সৌদি আরবের মরুভূমিতে দেখা যায়, আর তার ছবি দিয়েছে। তারপরে যে 5.4 যে প্রশ্ন, বিভিন্ন অঞ্চলের উষ্ণতা তারতম্যের কারণ পড়েছিল বায়ুমণ্ডলে। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠের উষ্ণতা সর্বোচ্চ সমান নয়, নানান আকৃতি ও মানবীয় কারণে বিভিন্ন অঞ্চলে উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায়। ফার্স্ট দিচ্ছে অক্ষাংশ। দেখো ভূপৃষ্ঠের উষ্ণতা একটি অন্যতম নিয়ন্ত্রক হলো তার অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হয়, হ্রাস পায়। নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে মেরুর দিকে যাওয়া যায় ততই সূর্যরশ্মি তীর্যকভাবে পড়তে থাকে, তার ফলে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে উষ্ণতা কমতে থাকে। আর তুমি এখানে একটা অ্যাড করে দেবে, 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে 0.28 লিখে দিয়েছি 28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। সেখানে দার্জিলিংয়ে মে এপ্রিল মাসে যত উষ্ণতা থাকে 10 থেকে 12, কলকাতা তার তুলনায় অনেক বেশি, যেহেতু উঁচুতে থাকে কম। উঁচুতে থাকে না, এখানে অনেকটা উত্তর দিকে অবস্থিত বলে তোমার কম। এক্সাম্পলটা দিয়ে দিচ্ছ। আর উচ্চতা,
ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে নিম্নস্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে 6.4 ডিগ্রি উষ্ণতা হ্রাস পায়। একে নর্মাল র্যাপস রেট বলা হয়, উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার। এই কারণে একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চস্থান অপেক্ষাকৃত শীতল হয়। এখানে একটা তোমার ছবি দিতে হবে, এখানে কিমিতে আর এখানে উষ্ণতা হ্রাস পাচ্ছে, পাহাড়েকে তোমাকে ছবি দিতে হবে। জম্মুর তুলনায় বেশি উচ্চতা অবস্থিত শ্রীনগর আরও শীতলতর, এক্সাম্পলটা ঠিকই আছে। মেঘাচ্ছন্নটা পয়েন্ট করে যে দিনের বেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ভূপৃষ্ঠে আগত সৌর রশ্মির পরিমাণ হ্রাস পায়, ফলে বায়ুর উষ্ণতা কম হয়। আবার রাতের আকাশ মেঘাচ্ছন্ন হলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ মহাশূন্যে আবার ফিরে যেতে পারে না, ফলে রাতের বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় আর অধঃক্ষেপণ দরুন বায়ুর উষ্ণতা হ্রাস পায়। একটা মেঘাচ্ছন্নর একটা ছবি দিলে ভালো হতো। উদাহরণ কি দিয়েছে, উষ্ণ মরু অঞ্চলে আকাশ মেঘশূন্য থাকায় দিনের বেলায় বায়ুমণ্ডলে উষ্ণতা অত্যন্ত বেশি, রাতে উষ্ণতা খুব কম। আবার নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়া সত্ত্বেও আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য মরু অঞ্চলের মতোই একই অত্যাধিক উষ্ণ এখানে হয় না। বায়ুপ্রবাহ, বিভিন্ন আকৃতির বায়ুপ্রবাহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার তারতম্য ঘটায়। গ্রীষ্মকালে উষ্ণ লু প্রবাহে উত্তর পশ্চিম ভারতে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি ছাড়িয়ে যায়। বর্ষাকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতীয় উপমহাদেশের উষ্ণতা প্রায় 10 ডিগ্রি কমে যায়। আর নগরায়ন ও শিল্পায়ন, সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নগরায়ন ও শিল্পায়নের বিকাশ বায়ুর উষ্ণতার তারতম্য ঘটায়। নগরায়নের তাগিদে বৃক্ষচ্ছেদন, বড় বড় অট্টালিকা নির্মাণ, শিল্পায়নের তাগিদে কলকারখানা নির্মাণ প্রভৃতি বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে। গ্রীষ্মকালে গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলে অনেক বেশি গরম হয় এবং শীতকালে শহর অঞ্চলে শীতের তীব্রতা গ্রামের তুলনায় কি অনেকটা কম হয়। 5.21 উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। ফার্স্ট দেখো পার্থক্য লিখেছে, উত্তর ভারতের নদ নদীগুলো হিমালয় পর্বত থেকে উৎপত্তি হয়েছে আর দক্ষিণ ভারতের নদ নদীগুলো পশ্চিমঘাট পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই নদীগুলো হিমবাহের বরফ গলা জলে পুষ্ট আর বৃষ্টির জলে এগুলো পুষ্ট। দক্ষিণ ভারতের এগুলো, এই নদীগুলো হচ্ছে তোমার নবীন আর দক্ষিণ ভারতের নদীগুলো হচ্ছে প্রাচীন। এই নদীগুলোর দৈর্ঘ্য হচ্ছে বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, এটা হচ্ছে কম দৈর্ঘ্য বিশিষ্ট। আর এই নাব্যতা বেশি এবং নৌ পরিবহনে উপযুক্ত। উত্তর ভারতেরগুলো দক্ষিণ ভারতের নাব্যতা কম, নৌ পরিবহনের অনুপযুক্ত। এইভাবে করে ঠিক আছে, কিন্তু একটা যদি বিষয় বা ভিত্তি করে করলে আরও দেখতে এই বিষয়টা ভালো লাগতো, সেটাকে ফুল মার্কস আমি দিইনি। তারপরে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি লিখেছে, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ কুলটি, বার্নপুর, ছত্তিশগড়ের ভিলাই, উড়িষ্যার রৌরকেলা, ঝাড়খণ্ডের বোকারো, জামশেদপুর, ঠিক আছে, বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কারণগুলো হলে নিম্নরূপ। কী কী দিয়েছে দেখো, লৌহ খনির নৈকট্য। উড়িষ্যা রাজ্য গরু মহিষানি, বাদাম পাহাড়, সুলাইপাড় থেকে পাওয়া যায় লোহা। ঝাড়খণ্ডের গুয়া, নোয়ামুন্ডি, কিরিবুরু, নুটুবুরু। ছত্তিশগড়ে পাওয়া যায় দুর্গ, দাল্লিরাজহারা, বাইলাডিলা। কয়লা খনি দেখো পশ্চিমবঙ্গে কোন কোন, রানীগঞ্জ, আসানসোল, দামোদর উপত্যকা। ঝাড়খণ্ডের বোকারো, গিরিডি, ঝরিয়া, রামগড় থেকে পাওয়া যায়। মধ্যপ্রদেশে হচ্ছে উমারিয়া, সিঙ্গাউলি। উড়িষ্যা পাওয়া যায় তালচেরা, রামপুর থেকে। তারপরে পাওয়া যাবে চুনাপাথর ও ডলোমাইটের নৈকট্য, বুঝছে, খনির নৈকট্য। চুনাপাথর ভবনাথপুর, ঝাড়খণ্ড। গাংপুর উড়িষ্যা থেকে পাওয়া যায়। ডলোমাইট কোথা থেকে পাওয়া যায়, বীরমিত্রপুরের উড়িষ্যা। গাংপুর হচ্ছে উড়িষ্যা। অন্যান্য কাঁচামালের মধ্যে ম্যাঙ্গানিজ, টাংস্টেন, নিকেল মধ্যপ্রদেশের বালাঘাট, উড়িষ্যার বুনাই, গাংপুর, হাতিবাড়ি প্রভৃতি অঞ্চল থেকে পাওয়া যায়। আর জল সরবরাহ করে দামোদর, সুবর্ণরেখা, বরাকর প্রভৃতি নদী থেকে প্রয়োজনীয় জল পাওয়া যায়। হ্যাঁ, আর এখানে একটা ভারতের ম্যাপ এঁকে 2-1টা যদি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দিলে আরও বিষয়টা আরও ভালো হতো। এবং সর্বশেষ হলো ম্যাপ পয়েন্টিং। 10টা যে ম্যাপ পয়েন্টিং আছে, হ্যাঁ, ম্যাপ পয়েন্টিংয়ে কী কী করেছে একবার দেখো। ম্যাপ পয়েন্টিংয়ে দিয়েছিল কচ্ছেরন, ম্যাপ পয়েন্টিংয়ে ছিল কচ্ছেরন, এখানে করেছিল কচ্ছেরন হবে তোমার এই জায়গাটা, কচ্ছেরন, এটা ভুল করেছে। আরাবল্লী পর্বত দেখো, এই অংশটা ছিল আরাবল্লী পর্বত করছে, আরাবল্লী পর্বত এইটার পরিপ্রেক্ষিতে এসে সোজা একটু উপর দিকে উঠবে, সেটা হাফ নম্বর কেটে নিয়েছি। তারপর দিয়েছে বিন্ধ্য পর্বত নয়, সাতপুরা পর্বত ছিল। সাতপুরা পর্বত এই যে বাঁক অংশ থেকে ধরতে হবে, নিচের দিকে করেছিল, এই উপর দিকে হবে, এটা বিন্ধ্য পর্বত। ভারতের বৃহত্তম তৈল খনি করতে পারেনি, তৈল খনি মুম্বাই বন্দর থেকে আরব সাগরের মধ্যে হচ্ছে বম্বে হাই ভারতের বৃহত্তম তৈল খনি, এটা তোমার করতে হতো। তারপরে যে মালাবার উপকূলে দেখি যে, তারপরে কক প্রণালী ঠিক আছে। তোমার ম্যাপ পয়েন্ট ইন্দিরা পয়েন্ট একদম শেষ বিন্দুতে দেখি যে ইন্দিরা পয়েন্ট ঠিকই আছে।
তারপরে মহানদী, মহানদী করেছে নদীটা এখানে একটা তীর চিহ্ন কোন দিকে প্রবাহিত হবে এই জায়গাটায় মোহনা ঠিক আছে, মহানদীটা তীর চিহ্ন তোমাকে মাস্ট অবশ্যই দিতেই হবে। হলদিয়া, পূর্ব ভারতে পেট্রোরসায়ন শিল্প হলদিয়া করেছে, ঠিক আছে। মোটামুটি সবগুলি ম্যাপ পয়েন্টিং সমেত শেষে টোটাল 90 নম্বরের মধ্যে টোটাল দেখলাম পেয়েছে তোমার কত 80 নম্বর, 90 নম্বর পরীক্ষায় পেয়েছে তোমার 80।